রূপ ভাইয়া, তুমি কি সত্যি বিদেশে চলে যাবে? হুম, যাব। কেন, তোর কোনো সমস্যা? রূপ ভাইয়া, তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। প্লিজ তুমি যেও না। তুমি গেলে আমি কিভাবে থাকবো বলো? প্লিজ রূপ ভাইয়া, যেও না। কান্না করতে করতে বলল কথা। দেখ কথা, তুই এখনো ছোট, তো ছোটর মতো থাক। ভালোবাসার বুঝিসই বা কি তুই এখন? আমি শুধু তোর একটা আবেগ, যা কয়দিন পর কেটে যাবে। তো প্লিজ তুই এই পাগলামি বন্ধ কর। রূপ ভাইয়া, তুমি আমার আবেগ না, বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি। দেখ কথা, আমি বিরক্ত, বিশ্বাস কর। তোর ওপর আমি প্রচুর বিরক্ত। এখন যা তো আমার রুম থেকে, আমার এখনো প্রচুর কাজ বাকি। বলে রূপ কথাকে রুম থেকে বের করে দিয়ে রুমের দরজা বন্ধ করে দিল। আর কথা কান্না করতে করতে নিজের ঘরে চলে গেল। সে বুঝে গেছে রূপ সত্যিই যাবে তাকে ছেড়ে। সে তো চলে গেলেই খুশি, কারণ তখন আর কথা নামের কেউ তাকে বিরক্ত করবে না। কিন্তু কথা কথা কিভাবে থাকবে তার রূপকে ছাড়া? কথা এসব ভেবে আরও কান্না করতে লাগলো। আসুন আপনাদের রূপ আর কথার সাথে পরিচয় করে দিই। বাবা আরাফ চৌধুরী আর মা রুহি চৌধুরীর ছেলে রূপ চৌধুরী। রূপের একজন ছোট বোন আছে, যার নাম আরশি চৌধুরী। রূপ এবছর ইন্টার পরীক্ষা দিয়েছে, তারপর এখন বাকি পড়ালেখা করার জন্য বিদেশে যাবে। আর অন্যদিকে আমান চৌধুরী আর নীলা চৌধুরীর একমাত্র মেয়ে হচ্ছে আলপা চৌধুরী কথা। বাসার সবাই তাকে কথা বলেই ডাকে। কথা এই বছর নবম শ্রেণীর ছাত্রী। আর সে আর কথা দুজনেই একই সমান। দুজন চাচাতো বোন হওয়ার পাশাপাশি একে অপরের বেস্ট ফ্রেন্ডও। আর রূপ হচ্ছে কথার চাচাতো ভাই। আরাব চৌধুরী আর আমান চৌধুরী দুজনেই বিজনেসম্যান। তারা দুই ভাই নিজেদের পরিবার নিয়ে একসাথেই থাকে মিলেমিশে। পরিচয় পর্ব শেষ। ছোটবেলা থেকেই কথা রূপকে অনেক পছন্দ করে। যখন থেকে ভালোবাসার মানে বুঝতে শিখেছে, তখন থেকেই কথা রূপকে ভালোবাসে। কিন্তু কোনো এক কারণে রূপ কথাকে পছন্দ করে না। বেশিরভাগ সময়ই তাকে উপেক্ষা করে চলে রূপ। আচ্ছা, রূপ ভাইয়াকে জানে তার এই অবহেলাগুলো কথাকে কত কষ্ট দেয়? এসব ভাবতে ভাবতেই কে জানি কথার ঘরে দরজায় নক করলো। কথা চোখ মুছে পরিপাটি হয়ে দরজা খুলতে এগিয়ে গেল। কথা চায় না কেউ তার কষ্টের কথা জেনে মন খারাপ করুক। দরজা খুলে কথা দেখলো দরজার ওপাশে আরশি দাঁড়িয়ে আছে। সে হাসি মুখে বলতে লাগলো, কি হয়েছে আরু? এটা তো আমি তোকে জিজ্ঞাসা করব, দিনে দুপুরে ঘরের দরজা বন্ধ করে ঘরে বসে আছিস কেন? আরে এমনি একটু মাথা ব্যথা করছিল, তাই শুয়েছিলাম। অনেক মাথা ব্যথা তোর, মেডিসিন নিয়েছিস? না, তার লাগবে না, ব্যথা অলরেডি কমে গেছে। আচ্ছা তাহলে ঠিক আছে। 3 দিন পর ক্লাস শেষ করে বাসায় আসতে আসতে কথা আরশির 2টো বেজে গেছে। আজকে কত লেট হলো দেখলি কতু? এক্সট্রা ক্লাস থাকলে যে লেট হবেই, এটা কি তুই আজকে প্রথম জানলি আরু? আরে তা না। ওদের কথার মাঝে সেখানে উপস্থিত নীলা চৌধুরী। তিনি বলতে লাগলো, যা তোরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোদের খেতে দিচ্ছি। মা, আজকে কি তোমার মন খারাপ নাকি যে মুখ এমন ভার করে আছো? আর বড় মা কই? আপু, তার ঘরে আসলে এত আদরের রূপ এত বছরের জন্য চলে গেল বিদেশ, তাই আপুর প্রচুর মন খারাপ। রূপ বের হওয়ার সময় আপু প্রচুর কান্না করছে। মানে কি বলছো ছোট মা, ভাই চলে গেছে? 2 ঘন্টা আগেই বাসা থেকে বের হয়েছে, এতক্ষণে তো মনে হয় ফ্ল্যাটে আছে। ভাই আমার সাথে দেখা না করে চলে গেছে? আরশি কাঁদো কাঁদো স্বরে বলল, রূপ ভাইয়ের না আরো কিছুদিন পর যাওয়ার কথা ছিল, তাহলে আজকে হঠাৎ চলে গেল কেন? জানি না, কিন্তু ওর নাকি ওখানে কিছু কাজ আছে, তাই তাড়াতাড়ি যাওয়া লাগবে। ওকে আর কেউ না করেনি। ইস, ছেলেটাকে আবার কত বছর পরে যে দেখবো। আজকে 1 মাস হয়ে গেছে রূপের চলে যাওয়ার। সবাইও আগের মতো নিজ নিজ জীবনে ব্যস্ত হয়ে পড়েছে। যাওয়ার পর থেকে রূপ প্রায় রোজই বাসার সবার সাথে ভিডিও কলে কথা বলে, কিন্তু কথা ছাড়া। কথা রোজই রূপকে কল করে, কিন্তু রূপ
রিসিভ করে না। আজকেও কথা রূপকে কল দিল। প্রথমবারে রিসিভ না হলেও দ্বিতীয়বারে কল রিসিভ করায় কথা প্রচুর খুশি হয়ে যায়। কথা বলতে লাগে। রূপ ভাইয়া তুমি কেমন আছো? জানো আমি একটুও ভালো নেই তোমাকে ছাড়া। তুমি কেন গেলে আমাকে ছেড়ে রূপ ভাইয়া? ফোনের অপর প্রান্তের মানুষটির কথা শুনে কথার হাত থেকে ফোনটি পড়ে যায়। চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো কথার। রূপ ফোন রিসিভ করায় যতটুকু খুশি হয়েছিল সে, এখন কথার তার থেকেও অনেক বেশি কষ্ট হচ্ছে। এর জন্যই হয়তো রূপ ভাইয়া তাকে পছন্দ করতো না। ঠিক আছে, সে আর কখনো বিরক্ত করবে না রূপ ভাইয়াকে, আর কখনো বলবে না ভালোবাসি রূপ ভাইয়া। আজ থেকে কথা বদলে যাবে, আর কাউকে নিজের দুর্বলতার সুযোগ নিতে দিবে না কথা। দেখতে দেখতে 5 বছর পার হয়ে গেল। কথা এখন আগের কথা নেই। সে এখন বড় হয়েছে, তার সাথে সাথে অনেকটা বদলেও গিয়েছে। সকালে উঠে নাস্তা করার জন্য টেবিলে আসলে কথা দেখে সবাই আজকে অন্য দিনের তুলনায় একটু বেশি খুশি। কথা জিজ্ঞেস করেন, আজকে তোমরা সবাই এত খুশি কেন? বাসায় কি আজকে কোনো প্রোগ্রাম আছে নাকি? আর আরও তুই এখনো রেডি হলি না কেন? ভার্সিটি যেতে যেতে তো লেট হয়ে যাবে। আজকে ভার্সিটি যাওয়ার কোনো দরকার নেই কথা। কেন বড় মা, আজকে কি? আরে আজকে 5 বছর পর আমাদের রূপ দেশে আসছে। কতদিন পর দেখবো ছেলেটাকে। না জানি ওই দেশে একা থাকতে থাকতে নিজের কি অবস্থা করেছে ছেলেটা। এমনি তো নিজের যত্ন নিত না, আর ওখানে তো পুরা একা ছিল। ওনার যত্ন করার মানুষের অভাব নেই মা, তোমরা শুধু শুধু ওনার জন্য টেনশন করছো। তাচ্ছিলের হাসি হাসে বলল কথা। মানে? কিছু না আব্বু। আচ্ছা আমার খাওয়া শেষ, আমি উঠি, পরে আবার আমার ভার্সিটি যেতে লেট হয়ে যাবে। এই কি, তুই আজকেও ভার্সিটিতে যাবি কতু? আজকে একটা জরুরি ক্লাস আছে আরু, আমি ওটা মিস করতে চাই না। আচ্ছা ঠিক আছে মামুনি, চলো আমি তোমাকে ভার্সিটিতে পৌঁছে দেই। না আব্বু লাগবে না, আকাশ আসবে আমাকে নিতে। আচ্ছা মামুনি, সাবধানে যেও আর তাড়াতাড়ি বাসায় এসো। জি বড় আব্বু। কথা বাসা থেকে বের হতেই দেখলো আকাশ বাইক নিয়ে গেটের পাশে দাঁড়িয়ে আছে। কথা গিয়ে বাইকে উঠে বসলো। সরি, আমি ইচ্ছে করে লেট করি নাই। আচ্ছা বাবা, ঠিক আছে, সমস্যা নেই। লেট যখন করেছিস তখন দেরি তো হবে। আজকে তুই আমাকে ফুচকা ট্রিট অবশ্যই দিচ্ছিস। কোনো ছেলে যে এত ফুচকা পাগল হয় আমি তোকে না দেখলে জানতামই না আকাশ। আচ্ছা ঠিক আছে এখন চল। আলু তুই আমাকে ধরে বস, আমিও চালানো শুরু করছি। দূর থেকে আকাশ আর কথাকে এতটা ক্লোজ ভাবে দেখে যে একজন অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে এটা ওদের জানা ছিল না। ওরা চলে যেতেই লোকটি বলে উঠল, তোমার অনেক কিছু জানার বাকি আছে কথা। আমার অপেক্ষা না করেই যে তুমি এত বড় একটা সিদ্ধান্ত নেবা আমি ভাবিনি। আকাশ আর কথা ভার্সিটিতে ঢুকতেই তাদের দিকে একজন মেয়ে এগিয়ে আসলো। এসেই বলতে শুরু করলো, তোরা আসতে এত লেট করলি কেন? আমরা কখন লেট করলাম? আমরা তো ঠিক সময়ে এসেছি। আমি আরো 1 ঘন্টা আগে এসেছি। তুমি তো আসছো তোমার উনির সাথে ইটিস পিটিস করতে, আমাদের তো আর কোনো উনি নাই, তাই আমরা 1 ঘন্টা পরে আসি। বলে আকাশ হাসতে শুরু করলো, সাথে যোগ দিল কথাও। দেখ আকাশ, ভালো হচ্ছে না কিন্তু। আর ইটিস পিটিস কি? ওরে তুমি তো দেখি শিশু বাচ্চা, কিছুই বুঝো না। দুধু খাও। তুই প্রেম করে আর 1 সপ্তাহ পরে বিয়ে করে ফেলবি। আমরা কি করলাম জীবনে? তোর মতো খাটাসের সাথে কোনো মেয়ে প্রেম করবে? দেখ আলু, এটা কিন্তু ঠিক না। আর তুই যেমন মিঙ্গেল, তুইও তো আমার মতো সিঙ্গেলই। দুজনে আমরা এক গোয়ালের গরু। এটা অবশ্য ঠিক। আচ্ছা শোন, আজকে আমরা ক্লাস করব না। তো কি করব আমরা? আজকে আমরা সবাই একটু শপিং করতে যাব। বিয়ের মাত্র কিছুদিন বাকি। আচ্ছা আমি তো খেয়ালই করিনি, ওরু কোথায়? হ্যাঁ ঠিক হয়তো, ওরও কোথায় রে আলু? আজকে আসেনি কেন? আজকে ওর ভাই আসবে তাই আসেনি। তো চল আমরা শপিং এ যাই। কথা, তুই আকাশের সাথে যা, আমি রিয়ানের সাথে আসছি। আমরা যাই দুজনে। তোমরা নিব্বা নিব্বির মতো প্রেম করতে করতে আসো।
রিয়া হচ্ছে কথার আরেক বেস্ট ফ্রেন্ড। পুরো নাম রিয়া খান। রিয়ার বিয়ে আরো 1 সপ্তাহ পরে। আর রিয়ান হচ্ছে রিয়ার হবু বর, সাথে ওদের ভার্সিটির টিচার। বাকিটুকু গল্প জানতে পারবেন। অন্যদিকে চৌধুরী বাড়িতে সকলে মেতে উঠেছে রূপকে নিয়ে। রূপও সবার সাথে খুশি মনে মেতে উঠেছে। আর সে বলল, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? এই যে তোর আজ তো জলজন্ত ভাই, আমি নিজে এসেছি তোর জন্য। তোর আর কি চাই? তাও তো আসছো, কিন্তু তুমি যে আছো সেটার উপর গেলে আমরা গিফট কই? আচ্ছা ঠিক আছে, তোমাদের সবার জন্য আমি গিফট এনেছি। সবাই বসো, তোমাদের দেখাচ্ছি। রূপ একে একে সকলের হাতে তাদের আর জন্য আনা গিফট দিল। তারপর বলতে লাগলো, তোমাদের সবার ভালো লেগেছে তো? এসবের কি কোনো প্রয়োজন ছিল রূপ? আমাদের ছেলে যে এসেছে এতেই তো আমরা কত খুশি। আমাদের আর কি চাই? ঠিক বলেছিস ছোট। প্রয়োজন অপ্রয়োজন কি তোমরা হচ্ছে সবাই আমার ভালোবাসার মানুষ, আর ভালোবাসার মানুষদেরকে তো গিফট দেওয়াই যায়। ভাই সব ঠিক আছে, কিন্তু কিন্তু আবার কি? তোর গিফট পছন্দ হয়নি? না তা নয়, গিফট আমার অনেক ভালো লেগেছে, কিন্তু তুমি তো সবার জন্য কিছু না কিছু আনছো তো, কথার জন্য কি কিছুই নিয়ে আসো নাই? গিফট না এনেই ভালো করেছো ভাইয়া। আসলে আমি সবার থেকে গিফট জিনিসটা নিতে পছন্দ করি না। যদি আনতে তাহলে তা তোমাকে ফিরিয়ে দিতাম। তো তার থেকে এটাই ভালো হয়েছে তুমি গিফট আনোনি। মা, আমি বাইরে থেকে লাঞ্চ করে এসেছি, তো এখন আর কিছু খাবো না। আর আরু, তুই একটু আমার রুমে আসিস, তোর কিছু জিনিস আমার কাছে আছে। বলে কথা তার নিজের ঘরে চলে গেল। ঘরে গিয়ে দরজা বন্ধ করে কথা ভাবতে লাগলো কিছুক্ষণ আগের কথা। শপিং শেষে সবাই যে যার বাসায় চলে যায়। কথা ড্রয়িং রুমে প্রবেশ করে শুনতে পেল আরু আর রূপের কথোপকথন। আগের কথা হলে হয়তো সে এখন কিছু বলতো না, নীরবে রুমে এসে কান্না করতো। কিন্তু সে তো এখন বদলে গিয়েছে, সে আর আগের কথা নেই। তার মন এখন আর রূপ নামের মানুষটার উপর দুর্বল না। তাই তো জবাব দিয়ে এসেছে রূপের কথা। এসব কিছু ভেবে কথা গোসল করে এসে বিছানায় শুয়ে পড়ল। শপিং মলে ঘুরতে ঘুরতে সে পুরো ক্লান্ত হয়ে গিয়েছে। সন্ধ্যার সময় ঘুম ভাঙতেই কথা ফ্রেশ হয়ে নিচে চলে গেল। গিয়ে দেখলো রূপ, আরশি, বড়মা আর মা আড্ডা দিচ্ছে। কথা সেদিকে পাত্তা না দিয়ে কিচেনে চলে গেল। গিয়ে নিজের জন্য 1 কাপ কফি বানালো। তারপর রুমে আসতে লাগলো। তখন তাকে আরশি ডেকে বলল, কোথু আয়, এখানে সবাই আড্ডা দিচ্ছে। না, আমার ভালো লাগছে না, রুমে যাব। ভালো লাগলে পরে আসবো। বলে কথা রুমে চলে গেল। আবার মেয়েটা যে কেন এমন হয়ে গেল বুঝি না। এক সময় যে মেয়ে পুরো চৌধুরী বাড়ি মাতিয়ে রাখতো, এখন সে রুমে থেকেই বের হতে চায় না। আমিও এটা লক্ষ্য করেছি। আগে তো ঘর থেকে অন্তত বের হতো, এখন তো প্রয়োজন ছাড়া বেরই হয় না। কখন আসে কখন যায় তাও জানি না। কিছু তো একটা হয়েছে কোথু, কিন্তু কালকে ও বলে নাই। আগে তো আমাকে সবকিছু বলতো, এখন আমার সাথেও ও কেমন জানি একটা দূরত্ব হয়ে গিয়েছে। এখন কারো সাথে কথা বলে না, মোটামুটি যাক একটু একটু বলে, তাও আকাশের সাথে বলে। রূপ সবকিছু লক্ষ্য করলো। কথা সত্যিই অনেক বদলে গিয়েছে। আগে যে কথা প্রতি মুহূর্তে রূপ ভাইয়া করে তাকে পাগল করত, এখন সে কথা এতদিন পর আসার পরেও এতক্ষণে তার সাথে ভালো মন্দ কোনো কথাই বলে নাই। হয়তো সত্যি কথা বদলে গিয়েছে। রাতে ডিনার টাইমে রুহি চৌধুরী রূপকে বলে কথাকে ডেকে নিয়ে আসতে। আজকে সবাই একসাথে খাবার খাবে। রূপও যায় কথার রুমে। দরজায় গিয়ে নক করতেই কথা ভিতর থেকে বলে, মা, আমি খাবো না। আমি চাচ্ছি না রূপ, দরজা খোল, কথা আছে। কথা দরজা খুলে দেয়। রূপ রুমের ভিতরে চলে আসে, তারপর দরজা বন্ধ করে দেয়। কথা বলে ওঠে, কি ব্যাপার ভাইয়া, কি বলবা? আর দরজা কেন বন্ধ করলে? খেতে যাবে না কেন? খিদে লাগেনি তাই খাবো না। তুমি এখন যাও, আমি ঘুমাবো। হঠাৎই রূপ কথাকে দেওয়ালের সাথে চেপে ধরে বলতে লাগে, সমস্যা কি তোর? আসার পর থেকে আমাকে ইগনোর করছিস, ভালো লাগছে না কিন্তু আমার।
আমাকে ছাড়ো ভাইয়া, আমাকে ধরার অধিকার তুমি পেলে কোথায়? ছাড়ো আমাকে। রূপ আরেকটু চেপে ধরে কথাকে আর বলে, আমার মাথা গরম করো না, আমি একবার রেগে গেলে কিন্তু ফল ভালো হবে না। ভাইয়া তুমি যা মন চায় তাই করো, আর আমার রুম থেকে বেরো। তুই এখনই নিচে যাবি আমার সাথে, না হলে। কথার মুখের দিকে একটু এগিয়ে গিয়ে বলল রূপ। নিচে থেকে রুহি চৌধুরী রূপকে ডাকলেই কথার কাছে থেকে সরে দাঁড়ালো রূপ। তারপর চারিদিকে তাকিয়ে কথাকে উদ্দেশ্য করে বলল, এখনই নিচে আয় তুই, না হলে আমি আবার আসবো, তোকে কোলে করে নিয়ে যাব। বলে রূপ নিচে চলে গেল। রূপ নিচে যাওয়ার সাথে সাথে কথা আবার রুমের দরজা বন্ধ করে দিল। যাবে না সে নিচে। কেন যাবে সে? সে কি রূপকে ভয় পায় নাকি? মোটেও না। কথা রূপকে একটুও ভয় পায় না। লোকটা নিজেকে কি যে ভাবে আল্লাহ জানে। কি করে সাহস পায় সে কথাকে স্পর্শ করার? কি যে চাচ্ছে লোকটা তা কথা মোটেও বোধগম্য হচ্ছে না। কথা চায় না রূপকে নিয়ে ভাবতে। রূপকে নিয়ে তার মনে যে সব অনুভূতি ছিল সেগুলো গভীর রাগ আর অভিমানের মাঝে চাপা পড়ে গিয়েছে। কথা আর ভাবতে চাচ্ছে না কিছুই। ঘড়িতে দেখলো 10টা বেজে গেছে রাত। সে ঘরের লাইট বন্ধ করে দিয়ে শুয়ে পড়ল। রাত 2টো বাজে। চারিদিকে নীরব হয়ে রয়েছে। মাঝে মধ্যে 2-1টা কুকুরের ডাক শোনা যাচ্ছে। শীতকাল, চারিদিকে কুয়াশা। এমন সময় কথার রুমের বেলকনি দিয়ে ভিতরে ঢুকলো একজন লোক। লোকটি আর কেউ না, সে হচ্ছে রূপ। রূপ রুমে ঢুকে দেখলো কথা ঘুমিয়ে আছে। গায়ের কম্বল অন্য পাশে পড়ে আছে। কথাকে দেখেই বোঝা যাচ্ছে ও শীত লাগছে। তাই রূপ গিয়ে কথার গায়ের উপর কম্বলটা সুন্দর করে দিয়ে দিল। তারপর কথার মাথায় হাত বুলাতে বুলাতে বলতে লাগলো, হয়তো তোর জানাই ভুল ছিল, নয়তো আমার কাজে ভুল ছিল। এতটা যে বদলে যাবে এটা আমি বুঝিনি। আঘাতটা হয়তো খুব বেশি দিয়ে ফেলেছিলাম, কিন্তু আমি নিজে ইচ্ছাতে এসব করিনি। তোর জন্যই যে সব করেছি। আমার উপর তোর এত এত রাগ, এত অভিমান তৈরি হয়ে গেছে। কিন্তু আমি যে নিরুপায় ছিলাম, অনেক হয়েছে। এখন থেকে আমি আর তোকে কোনো রকম ছাড় দিব না। দরকার পড়লে জোর করে তোকে আমার সাথে বেঁধে রাখবো। আমি তোকে পাওয়ার জন্য সবকিছু করতে পারি। কথা কথাগুলো এক নাগাড়ে বলে থামলো রূপ। তারপর কিছু সময় মাথার পাশে বসে থেকে কথার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে রূপ আবার বেলকনি দিয়ে নিচের ঘরে চলে গেল। সকালে আরশিটাকে ঘুম ভেঙে ওঠে কথা। বিরক্ত নিয়ে আরশির উদ্দেশ্যে কথা বলে, কি সমস্যা আরু তোর? আজ তো ভার্সিটি বন্ধ, তো এই শীতের মধ্যে এত সকালে উঠলি কেন? সরজা, আমি ঘুমাবো। বলে কথা আবার শুয়ে পড়ল। আরু কথাকে টেনে উঠিয়ে বলতে লাগে, 8টা বেজে গেছে কথা। তো আজকে কি? আজকে শুক্রবার, আর কি? আরে বাবা, আজকে আমাদের কি প্ল্যান ছিল নাকি সব ফ্রেন্ডের? কি জানি, মনে নেই আমার। আরশি উঠে গিয়ে 1 গ্লাস পানি নিয়ে এসে কথার মুখের উপর ঢেলে দিয়ে বলতে লাগলো, এখনো কি তোরা ঘুমাতে যাচ্ছিস না কতু? অরুর বাচ্চা, আমি তোকে খুনই করে ফেলবো আজ। তুই আমার ঘুমের মার্ডার করেছিস, আজকে আমিও তোকে মার্ডার করে ফেলবো। আমার কোনো দোষ নাই। আকাশ তোকে কল দিয়েছে, রিসিভ কর ওর, তোকে সব বলবে। আজকে যে কতগুলো বকা খাবি তুই কতু। বলে হাসতে হাসতে রুম ত্যাগ করলো আরশি। কথা ফোনটা হাতে নিয়ে দেখলো ফোন বন্ধ। ফোন অন করতেই স্ক্রিনে ভেসে উঠলো আকাশের 40+ কলের আর অসংখ্য মেসেজের নোটিফিকেশন। তাই কথা আবার আকাশকে কল ব্যাক করলো। সাথে সাথে রিসিভ করলো আকাশ। কতগুলো কল করেছি আর মেসেজ দিয়েছি। সরি রে, আমি ঘুমিয়েছিলাম। তো ঘুমে থাকলে কি এতগুলো কলের শব্দ কানে যায় না? আরে এটা কখন বললাম? আমাকে অরু মাত্র ঘুম থেকে উঠালো, তারপর ফোন হাতে নিয়ে দেখি ফোন বন্ধ, তারপর ফোন চালু হওয়ার সাথে সাথে তোকে মেসেজ দিলাম। এখন বল, এখানে কি আমার কোনো দোষ আছে? না, তোর কি কখনো কোনো দোষ থাকতে পারে? সব দোষ হচ্ছে আমার, তাই না? আরে বাবা, আর রাগ করতে হবে না। এখন বল তো আজকে কি, আর তোরা দুজন কেন আমার ঘুমটাকে মার্ডার করলি? আরে তুইও না, নিজেই প্ল্যান করলি আজকে আমরা সব ফ্রেন্ডরা মিলে ঘুরতে যাব। তুই কিভাবে ভুলে গেলি এটা? ও আচ্ছা, মনে পড়েছে। তো কখন বের হবি?
10টায় বের হয়ে একটু ঘুরবো, তারপর লাঞ্চ করব বাইরে, তারপরে ঘুরবো, আর সে সাথে রিয়ার বিয়ের জন্য আমাদের বাকি শপিংগুলো করে ফেলবো, বুঝলি? আচ্ছা ঠিক আছে, এখন যাই, টাটা। টাটা। কথা বলার শেষে কথা ফ্রেশ হয়ে নিচে নামলো। এতক্ষণে সবার ব্রেকফাস্ট করা শেষ, কথা জানে। আব্বু আর বড় আব্বু অফিসে চলে গেছে, তাদের সাথে রূপও অফিসে চলে গেছে। সেই কারণে কথা নিশ্চিন্তে নিচে আসলো, কিন্তু নিচে আসতে তার ভাবনা ভুল প্রমাণিত হলো, কারণ রূপ ড্রয়িং রুমের সোফায় বসে আছে, পরনে তার অফিসের ড্রেস, কিন্তু ও এখনো অফিসে যায়নি কেন সেটা কথা জানে না। রূপকে বসে থাকতে দেখে কথা সেদিকে পাত্তা না দিয়ে কিচেনে চলে গেল। কথাকে দেখে রুহি চৌধুরী বলল, রাতে খেতে আসি না কেন মা? আসলে বড় আম্মু খেতে ইচ্ছে করছিল না, তাই আর আসিনি, কিন্তু এখন খিদের জন্য আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। টেবিলে তোমার খাবার রাখা আছে, আমি কিছুক্ষণ আগে রেখে এসেছি, গিয়ে খাওয়া শুরু করো, আমি কফি নিয়ে আসছি। ওকে আম্মু। ব্রেকফাস্ট শেষে কথা ছাদে চলে গেল। ছাদে গিয়ে কানে হেডফোন লাগিয়ে নিজের পছন্দের একটি গান ছেড়ে বসে পড়ল। কিছু সময় অতিবাহিত হওয়ার পরে কথা বুঝতে পারলো তার পাশে কেউ বসে আছে। পাশে তাকাতেই দেখতে পেল রূপকে। তুমি এখানে কি করছো ভাইয়া? তোর জন্যই আসছি। তুই কালকে রাতে আমি বলার পরও খেতে আসিসনি কেন? আমার কথার কি কোনো দাম নেই তোর কাছে? না, নেই। বলে কথা ওখান থেকে চলে আসতে নির্বে, তখনই রূপ তার হাত ধরে তাকে আটকে ফেললো। কথাকে নিজের কাছে নিয়ে এসে বলতে লাগলো, আমার কথা অবাধ্য হওয়া আমি মোটেও পছন্দ করি না। তুই বারবার সেই একই ভুল করছিস কথা। তুমি আমার হাত ছাড়ো, কোনো রকম অধিকার নেই তোমার আমার হাত ধরার। তোর উপর যদি কারো অধিকার থাকে সেটা শুধু আমার। তো দ্বিতীয়বার আমার সাথে অধিকার নিয়ে কথা বলার আগে ভেবে নিস কার কাছে কি বলছিস। কল্পনার জগৎ থেকে বের হন মিস্টার রূপ চৌধুরী। আমি সেই আগের কথা আর নেই। আপনার শত অবহেলা অপমানের পরেও আপনার পিছু পিছু ঘুরবো। আজকের কথা আর আগের কথার মাঝে প্রচুর তফাৎ, যা আপনি ধীরে ধীরে খুব ভালোভাবে বুঝে যাবেন। জাস্ট ওয়েট অ্যান্ড সি মিস্টার রূপ চৌধুরী। রূপ আর কিছু না বলে কথার হাতটা ছেড়ে দিল। ছাড়া পাওয়ার সাথে সাথে কথা নিজের রুমে চলে গেল, কিন্তু রুমে ঢুকতেই কথা দেখলো তার বিছানার উপর একটা ব্যাগ রাখা হয়েছে। কথা এগিয়ে গিয়ে ব্যাগটা খুলে দেখতে পেল তার ভিতরে আরো দুটো ব্যাগ আছে। প্রথম ব্যাগটি খুলে কথা পেল একটি হলুদ রঙের শাড়ি। শাড়িতে খুব সুন্দর করে ওয়েল পেইন্ট করা। শাড়িতে প্রথম দেখায় যে কারোরই মনে ধরে যাবে, এত অপূর্ব দেখতে শাড়িটা। সাথে রয়েছে শাড়ির সাথে মিলানো কিছু জুয়েলারি, একগুচ্ছ হলুদ আর লাল রঙের মিশ্রণের চুড়ি, আর দ্বিতীয় ব্যাগের ভিতর ছিল 2 বক্স চকলেট, তাও কথার পছন্দের চকলেট। কথা হাতে নিয়ে ভাবতে লাগলো, এগুলো কে দিল আবার? তখনই রূপের কথার ঘরের দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে বলে উঠল, এত ভেবে লাভ নেই, এগুলো আমি দিয়েছি। মানে আপনি কেন দিলেন এসব? আমার ইচ্ছে হয়েছে তাই দিয়েছি। কথা জিনিসগুলো ব্যাগের ভিতর ভরে রূপের কাছে এসে এগিয়ে দিয়ে বলল, সরি ভাইয়া, আমি এসব নিতে পারবো না। কেন? কারণটা কি জানতে পারি? আমি সব মানুষের থেকে গিফট নিতে লাইক করি না। আমি কি তোর পর নাকি যে নিতে পারবি না? এখানে পর বা আপনের কথা হচ্ছে না, এখানে মূল কথা হচ্ছে আমি নিতে পছন্দ করি না গিফট। আশা করি বুঝবে। আচ্ছা ঠিক আছে, তোর কথা মানলাম, কিন্তু ভাই হিসেবে তো গিফটটা নিতে পারিস, তাই না? আচ্ছা ঠিক আছে। ওদের কথার মাঝে সেখানে আরশি এসে উপস্থিত হলো। রূপ আর কথাকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে আরশি প্রশ্ন করলো, ভাই তুমি এখানে কি করো? একটা কাজে এসেছিলাম, কিন্তু তুই এরকম রেডি হয়ে এই অসময় কোথায় যাচ্ছিস? আসলে আজকে একটু ঘুরতে যাবো বাহিরে, আমার ফ্রেন্ডরা। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবি আর তাড়াতাড়ি বাসায় ফিরে আসবি। বলে রূপ চলে গেল। তুই এখনো রেডি হসনি কেন কথা? আরে আর বলিস না, আমি তো ঠিকই করতে পারলাম না যে কোন ড্রেস পরব। তোর হাতে এটা কি কথা? আরে এইটা আমাকে রূপ ভাই গিফট করেছে। ওয়াও, শাড়ি সুন্দর তো। আচ্ছা তুই ভেতরে আয়, আমাকে ড্রেস পছন্দ করতে সাহায্য কর। তারপর আরশি একটা ড্রেস বের করে কথাকে দিয়ে বলল, এই ড্রেসটা পর, এটা তোকে অনেক মানাবে। আচ্ছা ঠিক আছে, আমি চেঞ্জ করে আসছি,
তুই ড্রয়ারের ভেতর থেকে এটার সাথে ম্যাচিং হবে এমন কোনো ঝুমকো বের কর। বলে কথা ওয়াশরুমে চলে গেল। রেডি হয়ে বাসা থেকে বের হতে হতে আরশি আর কথার 12টা বেজে গেল। গাড়িতে গিয়ে বসতেই আকাশ আর রিয়াকে নিজের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে কথা বলল। সরি আর হবে না কখনো লেট। এই কখন যে কবে আসবে এটা আল্লাহ ভালো জানে। আকাশের কথা শুনে রিয়া আর আরশি হাসতে হাসতে শেষ। হয়েছে আমি লেট করেছি সব ঠিকই দেখলো। এখন যে আকাশ ড্রাইভিং শুরু করে না সময় নষ্ট করছে এটা কেউ দেখে না। পেতনির নানি, তুই কি কখনো ভালো হবি না? আমি যথেষ্ট ভালো, আর ভালো কিভাবে হব? হয়েছে আম্মা আব্বা, তোরা দুইটা থাম। তোরা এখন ঝগড়া শুরু করলে আমার আর আরশির সারা দিন গাড়িতেই কেটে যাবে। ঠিক আছে, কিন্তু আমি ঝগড়া করি না, সব ঝগড়া এই ডাইনি মহিলারা করে। বলে আকাশ গাড়ি ড্রাইভ করা শুরু করলো। কথা আকাশের কথা পাত্তা না দিয়ে আরশি আর রিয়ার সাথে গল্প শুরু করে দিল। শপিং মলের সামনে এসে আকাশ গাড়ি দাঁড় করালো আর বলতে লাগলো, আমার আজকে শিক্ষা হয়ে গেছে আপু, এমন ভুল আর জীবনে কোনোদিন করব না। ভুল তো তুই সারা জীবন করেই এসেছিস, আর বাকি জীবন করেই যাবি, কিন্তু আজকে হঠাৎ আবার তুই কি ভুল করলি? আরে তোদের মতো 3 প্যাচাল মহিলা গাড়িতে বসিয়ে নিয়ে এসেছি, এটাই মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কি বলতে চাচ্ছিস খেয়াল করে বল তুই। আরে তোরা 3 জনে যে পরিমাণ বাচাল, আজকে আমার কানের সব পোকা মরে গেছে। নিজে যে এতগুলো কথা বললি তার কি? আরে তুই জানিস না রিয়া আকাশ তো কথাই বলতে পারে না, আবার এত কথা কিভাবে বলবে? আলুর বাচ্চা আলু। আমার কখনোই বিয়েই হলো না, বাবু কই থেকে আসলো আমার? হইছে বাবা, তোরা থাম সবাই, আর ভিতরে চল পিংমলে। এখন আমাদের হলুদের শাড়ি আর পাঞ্জাবি ঠিক করা বাকি, বিয়ের মাত্র 5 দিন বাকি। চল। প্রথমে সবাই গেল আকাশের জন্য পাঞ্জাবি কিনতে। পাঞ্জাবি কেনা শেষ হতেই সবাই শাড়ি দেখা শুরু করলো। এক দোকানের প্রায় সব শাড়ি দেখার পরই মেয়েদের একজনেরও কোনো শাড়ি পছন্দ হয়নি, তাই বের হয়ে অন্য দোকানে যেতে লাগলো। তখনই আকাশ বলল, এখন দোকানে না গিয়ে চল হোটেলে গিয়ে লাঞ্চ করে আসি, তারপর শাড়ি দেখবো কেমন? ঠিক বলেছিস, আমার অনেক খিদে লেগেছে। আচ্ছা চল সবাই। লাঞ্চ শেষ করে সবাই আবার নানা দোকানে শাড়ি দেখতে শুরু করলো। কোনো মতেই কারো শাড়ি পছন্দ হচ্ছিল না, তাই আকাশ বলল এবার সবার জন্য ও শাড়ি ঠিক করবে। মেয়েরাও আকাশের কথায় রাজি হয়ে গেল। তারপর আকাশ সবাইকে শাড়ি পছন্দ করে দিল। আর সেই রিয়া আর কথার শাড়ি একই কিন্তু ভিন্ন রং। কথার শাড়ি হলুদ রঙের, রিয়ার শাড়ি সবুজ রঙের, আর আরশির শাড়ি লাল রঙের। শাড়ি কেনা শেষে সবাই ঘুরে ঘুরে নিজেদের বাকি টুকিটাকি জিনিসপত্র কিনতে লাগলো। আকাশের একটা কল আসায় সে সবাইকে বলে শপিং মলের বাইরে চলে গেল। ঘুরতে ঘুরতে কথা দেখতে পেল রূপ একটি মেয়ের সাথে শাড়ির দোকানে ঢুকলো। কথা রূপকে দেখে সেদিকে এগিয়ে গেল। রূপ নিজে মেয়েটাকে শাড়ি পছন্দ করে দিল। তারপর দুজনে ঘুরে ঘুরে আরো কিছু জিনিস কিনলো। কথার নজর রূপ আর সেই মেয়েটার দিকেই ছিল সবসময়। কেনাকাটা শেষ হতে রূপ আর মেয়েটি চলে গেল। তখনই আকাশ এসে কথার পাশে দাঁড়ালো। কথা আকাশকে বলল, আমার আর ভালো লাগছে না আকাশ, আমি অনেক ক্লান্ত, বাসায় যাব। কি হয়েছে তোর? কি শরীর খারাপ লাগছে বল আমাকে। না, আমি সম্পূর্ণ ঠিক আছি, শুধু একটু ক্লান্ত লাগছে আর মাথা ব্যথা করছে। ঠিক আছে, তুই নিচে যা, গিয়ে গাড়িতে বস, আমি ওদের দুজনকে নিয়ে আসি। আচ্ছা। বাসায় আস্তে আস্তে সন্ধ্যা 7টা বেজে গেল। বাসায় এসে জানতে পারলো রূপ বাসায় নেই, কোন প্রয়োজনে জানি বাইরে গিয়েছিল। কথাটি শুনে কথার মুখে ফুটে উঠলো তাচ্ছিলের হাসি। সবার সাথে কথা বলে সে কথা রুমে আসলো। তারপর ভাবতে লাগলো রূপ আর মেয়েটার কথা। সে একা একাই বলতে লাগলো, তাহলে এটা তোমার সেই যোগ্য মেয়ে, তাই তো রূপ ভাইয়া? সত্যি সে অনেক সুন্দরী, তোমার পাশে তাকে অনেক মানাবে। আর আমি, হ্যাঁ, আমার তো কোনো যোগ্যতাই নেই তোমার পাশে দাঁড়ানোর, এই কারণেই বদলে গেলাম। তুমি যে কি চাচ্ছ আমি বুঝতে পারছি না, কেন হচ্ছে আমার সাথে এসব? বলে কথা কান্না করতে লাগলো।
কথা ঘড়ির দিকে তাকাতেই দেখলো 9টা বাজে। তাই সে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হওয়ার পর সে যে জিনিসগুলো কিনেছিল সব কিছু গুছিয়ে রেখে রুম থেকে বের হয়ে গেল। আরশির রুমে গিয়ে দেখলো আরশি কার্টুন দেখছে, তাই কথা বলতে লাগলো। অরু, অরু, হ্যাঁ, কি হয়েছে বল। আজকে রূপ ভাইয়া অফিসে কেন যায়নি? বাবা আর বড় বাবা তো ঠিকই অফিসে গিয়েছে, তাহলে রূপ ভাইয়া কেন যায়নি? তুই কি পাগল কথা? কেন আমি পাগল কেন হব? কোন খুশিতে আমি পাগল হব সেটা তো বল। কোন খুশিতে পাগল হবি আমি সেটাই জানি না, কিন্তু তুই যে পাগল হয়ে গিয়েছিস এটা আমি শিওর। কেন? আজকে ভার্সিটি বন্ধ কেন এটা বল তো দেখি। আরে তুই জানিস না আজকে শুক্রবার, তাই ভার্সিটি বন্ধ। ও আচ্ছা, 1 মিনিট, আজকে তো শুক্রবার। কি আজকে শুক্রবার? এতক্ষণে যে আপনি এটা বুঝতে আমি ধন্য হয়ে গেছি। তাহলে বাবা আর বড় বাবা কই? আমি তো সকাল থেকে তাদের বাসায় দেখিনি। তারা তাদের অফিসে নতুনের জন্য কি কাজে গিয়েছে আমি ঠিক জানি না, তো তারা ঢাকার বাইরে এখন, আসতে নাকি 2 দিন সময় লাগবে। ও আচ্ছা, বুঝলাম। ওদের দুজনের কথোপকথনের মাঝে রিয়া আরশির ফোনে কল দিল। আরশি কল রিসিভ করে স্পিকারে দিয়ে দিল। তারপর ওরা আকাশকেও কলে জয়েন করলো। কালকে সবাই সকাল সকাল আমার বাসায় এসে পড়বি কেমন? কেন কেন? কালকে আসবো কেন? আর কালকে না ক্লাস আছে আমাদের। ক্লাসের চিন্তা করা লাগবে না তোদের, আমি ওনাকে বলে দিয়েছি, উনি প্রিন্সিপালের সাথে কথা বলে নেবে। আর কালকের দিনটা গেলেই তো পরশু দিন থেকে মেহেদি অনুষ্ঠান শুরু, তারপর দেখতে দেখতে বিয়ে শেষ হয়ে যাবে। তো কালকে সবাই ব্যাগ গুছিয়ে সকাল সকাল আমার বাসায় চলে আসবি, ঠিক আছে? সব তো ঠিক আছে, কিন্তু রিয়া তুই তো দেখি এখন থেকেই রায়ান ভাইকে উনি উনি করা শুরু করে দিয়েছিস। এই আকাশ, তুই কিন্তু আবার শুরু করেছিস। দাঁড়া, তোর বিয়ের সময়টা আসতে দে, আমিও তোর বউয়ের সাথে এমনি করব, তখন বউয়ের সাথে হলে বুঝবি। কিন্তু রিয়ার কথাটা কিন্তু আকাশ মন্দ বলেনি। মানে এতদিন তো প্রেম করতি, জান বাবু সোনা মনা পুদিনা পাতা ধনে পাতা ছাড়া কথা বলতি না, এখন আবার উনি উনি শুরু করলি, কাহিনী কি? কাহিনী আর কি, তুই বিয়ে কর, এখন বুঝি কাহিনী কি? এখন তুইও আমার জিজুকে উনি করবি। আরশির কথায় কিন্তু যুক্তি আছে আলু, তুই বিয়ে করে দেখতে পারিস। আমার বিয়ের আশা তোরা ছাড়, আমার বিয়েতে একটা কেউ বলবো না, জামাই আছে আমি আছি, আর কাকে লাগে বিয়ে করতে? দুজনে কবুল বলে সাইন করে দিয়ে আসবো, ব্যাস বিয়ে শেষ। শুধু বিয়ের আগে বাসায় জানাবো যে বিয়ে করব, যাতে পরে জুতা আর আমার গাল দূরত্বে অবস্থান করে। আচিকে নিয়ে বিশ্বাস নাই, গেলে কথা বানিয়ে ফেলবে। আচ্ছা, কালকে সকালে তাহলে আমি আরু আর আলুকে নিয়ে রিয়ার বাসায় যাব, ঠিক আছে? এটাই ভালো হয়। আচ্ছা ঠিক আছে, টাটা বাই বাই গাইস, কালকে দেখা হবে। টাটা বাই। নিচে থেকে রুহি চৌধুরী ডাকায় কথা আর আরশি নিচে চলে গেল। নিচে গিয়ে জানতে পারলো 2 দিন পর রূপের বেস্ট ফ্রেন্ডের ছোট বোনের বিয়ে। ওদের সবাইকে ইনভাইট করে গেছে। কথা বিয়ের কার্ডটা হাতে নিয়ে দেখতে লাগলো। তারপর আরশি বলল, আরশি কার্ডটা দেখ। কেন, ওই কার্ডে কি আছে? কার্ড দেখি আমি কি করছি। আরে আম্মা, তুই আগে কার্ডটা দেখ, তারপর কথা বল। আরশি কার্ডটা হাতে নিয়ে দেখলো, তারপর বলল, ভাই। বল। তোর বেস্ট ফ্রেন্ডের বোনের নাম রিয়া খান। ও তোদের ভার্সিটিতে পড়ে, আর ওর হবু বড় তোদের ভার্সিটির টিচার। আম্মু, বড় আম্মু, কি হয়েছে বল। তোমাদের মনে আছে আমার আর অরুর বেস্ট ফ্রেন্ড রিয়ার কথা? কেন, ওর আবার কি হয়েছে? ভাইয়ের বেস্ট ফ্রেন্ড বোন আছে রিয়া। আচ্ছা, এটা তো ভালো খবর। হ্যাঁ, মেয়েটা আমাদের বলেইছিল ওর বিয়ের কথা, আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা আম্মু, আমি আর কথু কিন্তু কালকে সকালে রিয়াদের বাসায় যাব। রিয়া অনেক জোর করছে না, ও মন খারাপ করবে। যাবি। মেয়েটা কত আশা নিয়ে বলে তোদের, তোরা বান্ধবী, তোরা সবসময় আগে আগে থাকবি আর মেয়েটাকে দেখে রাখবি। বিয়ের সময় একটা মেয়ের উপর দিয়ে কি যায় সেটা শুধুমাত্র সেই বোঝে।
ঠিক বলেছ আপু। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট শেষ করেই কথা আর আরও ব্যাগ গুছাতে ব্যস্ত শুরু করলো। তারপর দুজনের সবকিছু ঠিকঠাক করে তৈরি হয়ে নিল রিয়াদের বাসায় যাওয়ার জন্য। আকাশ আসার সাথে সাথে ওরা তিনজন রিয়াদের বাসায় উদ্দেশ্যে বের হয়ে গেল। রিয়ার বাসায় পৌঁছাতে পৌঁছাতে ওদের 11:30 বেজে যায়। খুব দ্রুতই রিয়ার বাসার সকলের সাথে ওরা তিনজন মিশে যায়। রিয়া, কথা আর আরশি এক রুমে থাকবে, আর আকাশ থাকবে রিয়ার ভাই রিয়াজের সাথে। রুমে এসে ব্যাগ খুলতেই কথা ব্যাগের সবচেয়ে উপরে একটি চিরকুট পায়। চিরকুটটি খুলে দেখে সেখানে লেখা রয়েছে, দূরত্বটা হয়তো অনেকেই তৈরি হয়ে গিয়েছে, কিন্তু সমস্যা নেই, আমি সব ঠিক করে দিব। আর হ্যাঁ, আমি আজকে আসতে পারবো না, কালকে আসবো। বিয়ে বাড়িতে গিয়েছিস তো সাবধানে থাকিস। আর হ্যাঁ, ছেলেদের থেকে সব সময় দূরে থাকবি। আর বেশি সাজগোজের কোনো দরকার নেই, তুই সিম্পলই থাকবি। আর কোনো ছেলেকে যদি তোর সাথে আগে পিছে ঘুরতে দেখি, ছেলে তো মরবেই, সাথে তোকেও কিন্তু আমি ছাড় দিব না। আর এতক্ষণে তো বুঝেই গিয়েছিস আমি তো রূপ ভাইয়া। ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস। কথা চিরকুটটা পরে ছিঁড়ে টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে দিল। এইসবের এখন তার কাছে কোনো মানে নেই। রূপ ঠিকই বলেছে, দূরত্বটা এখন অনেকেই বেড়ে গিয়েছে, কিন্তু চাইলেও রূপ এই দূরত্ব দূর করতে পারবে না। দেখতে দেখতে রিয়াদের বাড়িতে কথাদের একদিন পার হয়ে গেল। কথা, আকাশ আর আরশি আর রিয়ার কাজিনদের সাথে অনেক ভাব হয়ে গিয়েছে। আজকে রিয়ার মেহেন্দি অনুষ্ঠান চলছে বাসায়। মেহেন্দি প্রোগ্রামে রিয়াদের ড্রয়িং রুমে করা হয়েছে। আজকে সবার ড্রেস কোড সবুজ রং। আরশি আর কথা আজকে একই রকম 3 পিস পরেছে, আর আকাশ পরেছে সবুজ রঙের টি শার্ট আর সাথে কালো জিন্স। কথা আর রিয়া একজন কাজিন রিয়ার 2 হাতে মেহেন্দি দিয়ে দিচ্ছিল। এমন সময় বাসায় প্রবেশ করে রূপ। রূপ একা নয়, সাথে রয়েছে সেই শপিং মলের মেয়েটি, সাথে রয়েছে আরও একটি ছেলে, সে হচ্ছে রিয়াজ ভাইয়া। এ বাসায় আসার পর রিয়াজ ভাইকে কথা শুধু প্রথম দিনে দেখেছিল, তারপর আর দেখেনি। রিয়া ওদের দেখে রিয়াজ ভাইকে গিয়ে জড়িয়ে ধরলো আর মেয়েটাকে জিজ্ঞেস করলো, কেমন আছো প্রমি আপু? আর ভাইয়া, আপনি কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? ভালো। ভালো কিউট ভাই, তোমাকে আজকে খুব কিউট লাগছে। থ্যাঙ্কস আপি, তোমাকেও খুব সুন্দর লাগছে। আরশি তার রূপ ভাইকে দেখে তার দিকে এগিয়ে গিয়ে বলতে লাগলো, কেমন আছো ভাইয়া? ভালো, তুই কেমন আছিস? আর কথা কই? এই আরু, কি? রূপ ভাইয়া তোকে আর কথাকে কিভাবে চেনে? আরে আমার বড় ভাই আমাকে চিনবে না তো কাকে চিনবে? আর সে তোর বোন লাগে রূপ? আরশি আর রিয়াজের ফ্রেন্ড, এটা আমিও জানতাম না, আমি জেনেছি 2 দিন আগে। সবাই একে অপরের সাথে কথা বলায় মেতে উঠেছে। তখনই রূপ কথার দিকে এগিয়ে আসলো, তারপর বলতে শুরু করলো, কথা। জি ভাইয়া বলো। কেমন আছিস? ভালো। আমাকে জিজ্ঞেস করবি না আমি কেমন আছি? আপনার খারাপ থাকার কোনো কারণ তো আমি দেখছি না, তাই আর জিজ্ঞেস করে কি হবে বলেন? ওদের কথার মাঝেই ওই প্রমি নামের মেয়েটা ওদের দিকে এগিয়ে আসলো, এসে বলতে শুরু করলো, হাই কথা, কেমন আছো তুমি? জি আমি ভালো আপু, আপনি কেমন আছেন? জি আমিও ভালো। তোমার সাথে তো আমার পরিচয় হয়নি, তো আমি আমার পরিচয় দিয়ে দিই কেমন? আমি হচ্ছি প্রমি খান, রিয়াজ আর আমি কাজিন, সাথে বেস্ট ফ্রেন্ডও। তোমার রূপ ভাইয়াও আমার বেস্ট ফ্রেন্ড হয়। আমরা 3 জনই প্রায় সমবয়সী, আর দেশের বাইরেও আমরা 3 জন একসাথে থাকতাম। ও আচ্ছা আপু। ওদের কথা বলার মাঝে সেখানে আসে আকাশ, আর আকাশ এসে কথাকে উদ্দেশ্য করে বলে, আলু, বল। তুই কিন্তু এখনো মেহেদি দিসনি, এখন চল আমি নিজে তোকে মেহেদি দিয়ে দিব। আচ্ছা চল। কথা আর আকাশ গিয়ে পাশাপাশি সোফায় বসলো, আর আকাশ কথার হাতে খুব সুন্দর করে মেহেন্দি দিয়ে দিল। মেহেন্দি দেওয়ার শেষে আরশি বলল, বাহ আকাশ, তুমি তো খুব সুন্দর মেহেদি দাও। এই কথা আমি আগে জানি না, আগে জানলে মেহেদি দেওয়ার জন্য সব সময় তোমার কাছেই আসতাম। আসছে মামা বাড়ির আবদার, তুমি আসলা আর আমি মেহেদি দিয়ে দিলাম।
আমি শুধু আলুকে মেহেদি দিয়ে দিব, বুঝলি? লাগবে না আমাকে দিয়ে দেওয়া। তুই তোর আলু পটল বেগুনকেই মেহেদি দিয়ে দে। আরশির কথা শুনে কথা হেসে দিল, তারপর বলল, থাম তোরা, আর আমি একটু রুমে যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো। রুমে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় হঠাৎই কথার মেহেদি দেওয়া হাতটি যেন কার পাঞ্জাবির উপর পড়ল। মাথা তুলে তাকাতে দেখলো এটা রূপের পাঞ্জাবিতেই কথার মেহেদি লেগেছে। এটা দেখে রূপ বলল, কথা একটু দেখে শুনে চল, দেখ আবার পুরো পাঞ্জাবিটা নষ্ট হয়ে গেল। কথা কিছু বলবে তার আগেই প্রমি নামের মেয়েটা বলে উঠল, কথা একটু সাবধানে চলাফেরা করো। দেখো, তোমার জন্য রূপের এত সুন্দর আর দামি পাঞ্জাবিটা নষ্ট হয়ে গেল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই পাঞ্জাবিটা রূপের জন্য আমি পছন্দ করেছিলাম। থাম প্রমি, অনেক বলে ফেলেছিস। আমার পাঞ্জাবি নষ্ট হয়েছে তাই না? তোর ড্রেসটা আর নষ্ট হয়নি। তো যা বলার আমি বলি, তুই চুপ থাকলে আমি খুশি হব। প্রমির কথা শুনে কেন জানি আমার অনেক কান্না পাচ্ছিল, তাই আমি রূপ ভাইয়াকে উদ্দেশ্য করে সরি ভাইয়া বলে উপরে চলে আসি। রুমে এসে ওয়াশরুমে গিয়ে সাথে সাথে মেহেদি ক্লিন করে ফেলি, কিন্তু যা রং হওয়ার তা এতক্ষণে হয়ে গিয়েছে। আমি কান্না করতে করতে শাওয়ারের নিচে বসে পড়ি। প্রমি আপুর পছন্দ করা পাঞ্জাবি পরেছে রূপ ভাইয়া। পরবেই তো, ভালোবাসার মানুষ পছন্দ করে দিয়েছে, সে তো পরবেই। কিন্তু কেন জানি আমার অনেক কষ্ট হচ্ছিল, বুকের ভিতর কিছু হারিয়ে ফেলার ভয় হচ্ছিল। কিন্তু যা হারানোর আমি তা তো সেই 5 বছর আগেই হারিয়ে ফেলেছি ভেবে নিজে একা একাই হাসতে লাগলো কথা। তারপর শাওয়ার অফ করে ড্রেস চেঞ্জ করে রুমের বাইরে আসলো কথা। কান্না করার ফলে তার প্রচুর মাথা ব্যথা করছিল, তাই একটা মেডিসিন খেয়ে শুয়ে পড়লো কথা। শুয়ে পড়ার কিছুক্ষণ পরই রূপ ঘরে প্রবেশ করলো। এতক্ষণ বাইরে থেকে সে সবই লক্ষ্য করছিল, তাই কথা ঘুমিয়ে যাওয়ার পরই রুমে ঢুকে। যেহেতু সবাই নিচে অনুষ্ঠানে রয়েছে, তো কারোর এই দিকে আসার কথা নয়। রূপ গিয়ে কথার হাতটা দেখলো, তার মেহেদি দেওয়ার হাতে নিজের নামের প্রথম অক্ষর লিখে দিল। এই কারণে সে আসার সময় মেহেদি নিয়ে এসেছিল। তারপর মেহেদি শুকোনোর পর সে ওটা ক্লিন করে দিয়ে চলে গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে সবাই যে যার কাজে লেগে পড়লো। সন্ধ্যার সময় হলুদের প্রোগ্রাম, কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান করা হবে, তাই বাসায় এক প্রকার ঝামেলা নেই বললেই চলে। বাসার ছাদে সবাই যে যার ড্যান্স প্র্যাকটিস করছে। কথা ছাদে বসে সবাইকে দেখছিল, তখনই তার নজর গেল নিজের হাতের মেহেদির দিকে। সেখানে ছোট্ট করে একপাশে আর লেখা। লেখাটি এমনভাবে লিখেছে যে কেউ গভীরভাবে খেয়াল না করলে বুঝবে না এই কাজটি যে রূপের করা। এটা কথা বুঝতে পারলো, কিন্তু এটা কেন করলো সে? প্রশ্নটা তাকে তো করতেই হবে, কিন্তু রূপ কই? ভাইয়াকে খুঁজতে খুঁজতে নিচে চলে আসলাম, কিন্তু পাচ্ছিলাম না। পরে বাসার বাইরে বাগানের সাইডে আসতেই দেখলাম রূপ ভাইয়া প্রমি আপুকে। না, কথা আর দেখতে পারলো না, চোখ বন্ধ করে চলে আসলো সেখান থেকে। চোখের দেখা সে কিছুতেই মেনে নিতে পারছে না। না, এভাবে আর চলতে পারে না। কথা তো জানে রূপ ভাইয়া তার না, তাহলে কেন বারবার তার উপর দুর্বল হয়ে পড়ছে? না, আর না, সামলে নিবে সে নিজেকে। শক্ত হতে হবে তাকে। বিকেল 4টার দিকে সবাই রেডি হওয়া শুরু করেছে। এখন সন্ধ্যা 7টা বাজে, বেশিরভাগ মানুষ চলে গিয়েছে। বাসায় আছি এখন আমরা 4 জন, আমি, রূপ ভাইয়া, রিয়াজ ভাইয়া আর রিয়া। পার্লারের মেয়েরা রিয়াকে শাড়ি পরিয়ে দিচ্ছে, আমি বসে বসে সেটা দেখি। এমন সময় দরজার বাইরে থেকে রিয়াজ ভাইয়া বলে উঠল, তোদের কি হয়েছে? ভাইয়া তোমরা দুজন গাড়িতে গিয়ে বসো, আমরা আসছি। আচ্ছা, জলদি আয়। বলে ভাইয়া চলে গেল। তারপর আমিও রিয়াকে ধরে নিচে নিয়ে গেলাম। গাড়িতে উঠে বসতেই গাড়ি চলতে শুরু করলো। আধা ঘন্টার মতো সময় লাগলো কমিউনিটি সেন্টারে পৌঁছাতে। সবাই গাড়ি থেকে নেমে পড়লাম, তারপর ভিতরে চলে গেলাম। রিয়াকে স্টেজে বসিয়ে দিয়ে আমি নামতে যাব, তখনই হঠাৎ শাড়িতে বেজে আমি পড়ে যেতে নেই, কিন্তু একজন আমাকে আগলে নেয়। তাকিয়ে দেখি আকাশ আমাকে ধরেছে। তারপর আকাশ আমাকে ধরে সোজা দাঁড় করিয়ে দিয়ে বলতে থাকে, আলু, সত্যি তুই এখন পরে গিয়ে আলু ভর্তা হয়ে যাচ্ছিলি। ভাগ্যিস আমি ধরলাম, নাহলে কি যে হতো। শাড়ি সামলাতে পারিস না তো না পড়লেই হতো। এখন থেকে সাবধানে ঝাঁটবি, আর বেশি ঘোরাঘুরি করার দরকার নেই। চুপচাপ গিয়ে বসে থাকবি এক জায়গায়।
কখন জানি আবার পড়ে যাস। সব সময় তো আর আমি থাকবো না তোকে ধরার জন্য, ঠিক কি তো? হইছে, এখন থাম। পড়ে যায়নি এতেই এত বকা, আর পড়ে গেলে তুই আমাকে হয়তো সত্যি আলুর ভর্তা বানিয়ে দিতি। সে আর বলতে। আচ্ছা শোন, আন্টিরা এসেছে আর তারা তোকে খুঁজছে। আরশিও তাদের সাথে দেখা করতে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। কথা তারপর তার বাসার সবার কাছে চলে গেল। তাদের সাথে কথা বলা শেষে সে রিয়ার কাছে যেতে নেবে, তখনই দেখা হয় তার ভার্সিটির এক স্যারের সাথে। সে আর রায়ান ভাইয়া হচ্ছে বেস্ট ফ্রেন্ড, দুজনে একই সাথে টিচার হিসেবে জয়েন করেছে। ওনার নাম হচ্ছে আরিয়ান ইসলাম। তো তার সাথে কথা বলতে বলতে উনি আমাকে ওনার মায়ের সাথেও পরিচয় করিয়ে দেয়। ওনার মা আমাকে আমার আম্মুর কথা জিজ্ঞেস করে, আমিও আমার আম্মুর সাথে ওনার মাকে পরিচয় করিয়ে দেই। তারপর আমি রিয়ার কাছে চলে যাই আর উনিও রায়ান ভাইয়ের কাছে চলে যান। অন্যদিকে আরিয়ান স্যারের মা আর কথার মা কথা বলতে থাকে। কিছু সময়ের মধ্যেই তারা নানা রকম গল্প করে ফেলল। এক পর্যায়ে আরিয়ান স্যারের মা বলে উঠল, কিছু মনে না করলে আপা, আপনার কাছে আমি একটা প্রস্তাব দিতাম। জি আপু, বলো কিসের প্রস্তাব? তোমার মেয়ে কথা আছে না, আমার মেয়েটাকে অনেক পছন্দ হয়েছে। তোমরা যদি রাজি থাকো তো আমি ওকে আমার ছেলের বউ করতে চাই। আপু, একমাত্র মেয়ে আমার, কথা এত তাড়াতাড়ি আমরা ওর বিয়ের ব্যাপারে ভাবছি না। যদি কখনো ভাবি তো আমরা আপনাকে অবশ্যই জানাবো। জি। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে রূপ সব কথা হজম করছে। এই মহিলাকে দেখেই সে বুঝেছিল এ নিশ্চয়ই বিয়ের প্রস্তাবের কথা বলবে। সে নীলা চৌধুরীর পাশ থেকে উঠে চলে গেল। রিয়ার পাশে বসেছিলাম, এমন সময় একটা পিচ্চি মেয়ে আমার কাছে এসে আমাকে বলল আমাকে নাকি আমার মা ডাকছে, আমাকে সেন্টারের বাইরে যেতে বলেছে। চারিদিকে তাকিয়ে মাকে না দেখে আমিও বাইরে চলে গেলাম, কিন্তু বাইরে গিয়ে চারিপাশে খুঁজেও মাকে পেলাম না। তাই ফেরত আসতে নিব, তখনই রূপ ভাইয়া এসে আমাকে টেনে তার সাথে নিয়ে যায়। আরে ভাইয়া, কি করছো তুমি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো আমাকে, আমি কিন্তু এখন চিৎকার করব। চিৎকার করবি? আচ্ছা কর, কিন্তু কেউ তোর চিৎকার শুনতে পাবে না, কারণ ভিতরে যে জোরে গান বাজছে আর কেউ এই সময় বাইরেও নেই। আমাকে এখানে কেন নিয়ে আসলা? কথা ছিল কিছু। সেটা ভিতরেই বলা যেত, শুধু শুধু এখানে আসার কোনো প্রয়োজন ছিল না। ভিতরে চলো, ভিতরে গিয়ে কথা বলি। না, ভিতরে বলা যাবে না, এখানেই বলবো আমি। আচ্ছা বলো, কি বলবা, তাড়াতাড়ি বলো। কেন এত তাড়া কিসের তোর ভিতরে যাওয়ার জন্য? আরে রিয়াকে বলে আসিনি আমি, ও হয়তো আমাকে খুঁজবে। কথা? বলো। তুই কি বুঝিস না আমি ভালোবাসি তোকে? দেখো ভাইয়া, এখন আমার ফান করার কোনো মুড নেই। সিরিয়াসলি বলো কি বলবা, না হলে আমি যাব। আমি সিরিয়াস, কথা সত্যি, আমি তোকে ভালোবাসি। ব্যাস, অনেক হয়েছে ভাইয়া, অনেক সহ্য করেছি আমি, আর পারবো না আমি এসব মেনে নিতে। আচ্ছা ভালোবাসেন আমাকে তো গিয়েছিলেন কেন আমাকে ছেড়ে? কোথায় ছিল এই ভালোবাসা যখন আমি ভালোবাসি ভালোবাসি বলে আপনার কাছে যেতাম? দেখ, আমি চাইলে তোকে তখনও এসব কিছু বলতে পারতাম না, কারণ আমি কথা দিয়েছিলাম সবাইকে, নিজের পায়ে দাঁড়ানো না পর্যন্ত কখনো তোর কাছে ভালোবাসার দাবি নিয়ে আসবো না। তাই তোকে এক প্রকার ইগনোর করে চলতাম। ওখানে যাওয়ার পর সবার সাথে কথা বললেও তোর সাথে কথা বলতাম না, কারণ কথা বললেই মন চাবে দেশে তোর কাছে ফিরে আসতে। হাসালেন মিস্টার রূপ চৌধুরী। আপনি ভাবছেন আমি কিছু জানি না, কিন্তু আমি সব জানি। কিন্তু আপনি আমার সাথে ভালোবাসার মিথ্যে অভিনয় কেন করছেন তা আমি জানি না। কি বলছিস কথা? ভালোবাসার মিথ্যে অভিনয়? আমি সত্যি তোকে ভালোবাসি। প্লিজ থামেন। যে মানুষটা বিদেশ যাওয়ার 1 মাস পর তাকে কল করলে তার প্রেমিকা কল রিসিভ করে বলে আমি কেন তাদের মধ্যে বাধা হতে চাচ্ছি, কি যোগ্যতা আছে আমার রূপ চৌধুরীর পাশে দাঁড়ানোর? আমি শুধু তার জীবনের একটা উটকো ঝামেলা। সে মানুষটা অবশ্যই আমাকে ভালোবাসতে পারে না, কখনোই পারে না। আর হ্যাঁ, শুনে রাখেন, ঘৃণা করি আমি আপনাকে। আমার মনে আপনার জন্য একটা অনুভূতিই আছে, আর সেটা হচ্ছে ঘৃণার অনুভূতি, বুঝেছেন? বলে কথা রূপকে পাশ কাটিয়ে ভিতরে চলে গেল। আর রূপ সেখানে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করলো কথা এসব কি বলে গেল। রূপে কিছু বোধগম্য হচ্ছে না।
কথাগুলো যদি সত্যি হয় তাহলে অনেক বড় একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়ে গিয়েছে তাদের মাঝে। অন্যদিকে কথা চলে যাওয়ার সাথে সাথে আরেকজন আড়াল থেকে বেরিয়ে আসলো। তার মুখে ফুটে উঠল বিজয়ের হাসি। সে একা একাই বলতে থাকে, হ্যাঁ, পেয়েছি আমি। আজকে আমি সফল। কথা আর রূপ আলাদা হয়ে গিয়েছে। মাস্টার রূপ চৌধুরী, এখন দেখেন কেমন লাগে। ভালোবাসার মানুষকে হারানোর কষ্টটা আপনিও একটু ভোগ করে দেখেন। অনুষ্ঠান শেষ হতে হতে 12টা বেজে যায়। বাসায় এসে ফ্রেশ হয়ে সবাই শুয়ে পড়ে। সবাই ক্লান্ত। আবার কালকে বিয়ে। সকাল থেকেই শুরু হয় বিয়ের অনুষ্ঠান। পরের দিন সকালে রিয়ার মা এসে আমাদের সবাইকে জাগিয়ে দিয়ে যায়। সবাই উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নেই। আজকেও রিয়াকে সাজাতে পার্লারের লোক বাসায় আসার কথা। তারা এসেও পড়েছে। সাথে আমি আর অরুও তৈরি হতে শুরু করে দেই। আজকে আমরা দুইজনে একই রকম লেহেঙ্গা পরবো। দুজনে একই রকম ভাবে মেকআপও করেছি। আমি রেডি হয়ে নিচে আসতেই আকাশের সাথে দেখা, ও আমাকে দেখে বলে, এই যে মিস, কে আপনি? মানে কি আকাশ, তুই কি আমাকে চিনিস না? আরে তুই কি আমার আলু নাকি? হ ভাই, আমিই তোর আলু। কিন্তু তুই এমন করছিস কেন? আমাকে কি চেনা যাচ্ছে না নাকি? না মহারানী, আপনাকে চেনা যাচ্ছে। সেই সাথে অনেক কিউটও লাগছে। আজকে তো ছেলেরা আপনার থেকে চোখ ফেরাতে পারবে না। হইছে, থাম। এইবার আর পাম দিলে আমি ফেটেই যাব। আচ্ছা, করব না আর প্রশংসা। এখন বল আরশি কই? ও তো রুমে। কেন? ওকে আবার কি প্রয়োজন? ওকে গিয়ে বল ওর ভাই ওকে ডাকছে। আচ্ছা ঠিক আছে। আমি রুমে গিয়ে আরশিকে বললাম রূপ ভাইয়া ওকে ডাকছে। আরশি চলে গেল ভাইয়ার খোঁজে। আরশি খুঁজতে খুঁজতে ছাদে গিয়ে রূপ ভাইয়াকে খুঁজে পেল। তারপর বলল, তুমি আমাকে খুঁজছিলা ভাইয়া? একটা কথা জানার ছিল। কি কথা ভাইয়া? তুই কি সবকিছু জানতে আরশি?